ভিডিও গেম যেটা হয়তো আপনারা প্রত্যেকেই খেলে থাকেন, এবং ভিডিও গেম কার না ভালো লাগে। তেমনি আজকের গল্পটি একজন ভিডিও গেমারের সম্পর্কে। এটি একটি সত্য ঘটনা। একটি ছেলে যে কার রেসিং এর গেম খেলতে খুবই পছন্দ করত এবং জীবনে একজন রিয়েল কার রেসার হতে চেয়েছিল। তবে আর্থিক এবং পারিবারিক সমস্যার কারণে ছোট থেকেই অনেক কিছুই সহ্য করতে হয় তাকে। কিন্তু এই সব কিছু পেরিয়ে সে একদিন সুযোগ পায় আসল কার রেসিংয়ে অংশগ্রহণ করার। তবে সে কি পেরেছিল এই সুযোগকে কাজে লাগিয়ে তার জীবনকে পরিবর্তন করতে? চলুন দেখা যাক। গল্পের শুরুতে দেখানো হয় আজ থেকে 25 বছর আগে গ্র্যান্ড টুরিজমো নামের একটি ভিডিও সিমুলেটর গেম বানানো হয়েছিল, যেটা পৃথিবীর মধ্যে সবথেকে সঠিক সিমুলেটর কার রেসিং গেম ছিল। এই গেম যিনি বানিয়েছিলেন মিস্টার কাজুনোরি ইয়ামামুচির উদ্দেশ্য ছিল কার রেসিংকে পুরো পৃথিবীতে ছড়িয়ে দেওয়া, এবং তার স্বপ্ন সফলও হয়। পৃথিবীর প্রায় 80 মিলিয়ন গেমাররা এই গেম খেলত, এবং এই গেমারদের মধ্যে একজন ছিল লন্ডনের কার্ডিফ শহরে ইয়ান নামে একটি 20 বছরের ছেলে, যে একটি ছোট্ট জামাকাপড়ের দোকানে কাজ করত এবং একই সাথে এই গ্র্যান্ড টুরিজমো গেমটি খেলতে খুবই পছন্দ করত। ছোট থেকেই সে এই সিমুলেটর গেমের জন্য পাগল ছিল। তবে তার বাবার তার এই রকম সারাক্ষণ গেম খেলাটা একেবারেই পছন্দ হতো না। এছাড়াও তারা আর্থিক দিক থেকে এতটাও সক্ষম ছিল না যে তার বাবা তার ছেলেকে একটি ভালো স্পোর্টস কার কিনে দিতে পারবে। তাই সে চাইছিল ইয়ান এইরকম ফালতু সময় নষ্ট না করে ইউনিভার্সিটিতে গিয়ে তার পড়াশোনা কমপ্লিট করে একটি ভালো চাকরির জন্য অ্যাপ্লাই করুক, আর তা না হলে তার সাথে প্রফেশনাল ফুটবলের প্র্যাকটিস শুরু করুক। তবে এই দুটির মধ্যে ইয়ান কিছুই পছন্দ করত না। তার পুরো জগৎ ছিল এই গেম নিয়ে। সে তার পছন্দের গেমের মধ্যেই তার কেরিয়ার গড়ে তুলতে চাইছিল। অন্যদিকে আমরা ড্যানি মোরে নামে এক ব্যক্তির সাথে পরিচয় হই, যে নিশানের কার কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভের কাজ করে থাকে। সাধারণত তার কাজ হলো কোম্পানি সেলস বাড়ানো। এর জন্য সে নানান রকম পদ্ধতি বা কৌশল কোম্পানিকে দিয়ে থাকে। আজ ড্যানি নিশান কোম্পানির বোর্ড মেম্বারদের সাথে একটি মিটিংয়ের আয়োজন করে, যেখানে সে কোম্পানির সেলস এবং কোম্পানিকে আরও বিখ্যাত করে তোলার জন্য একটি অভিনব প্রস্তাব বোর্ড মেম্বারদের সামনে তুলে ধরে। সে জানায়, যদি পৃথিবীর বিখ্যাত কিছু গেমারদের ভার্চুয়াল গেমের দুনিয়া থেকে আসল দুনিয়ায় কার রেসিংয়ের সুযোগ দেওয়া হয় তাহলে কেমন হয়। বর্তমানে পৃথিবীর বিখ্যাত গেম গ্র্যান্ড টুরিজমোতে প্রায় 80 মিলিয়ন গেমার গেম খেলে, যেটা রিয়েল তো হয় না, তবুও এই গেমটি এমনভাবে বানানো যে এতে একেবারে কার রেসিংয়ের বাস্তব অনুভূতি পাওয়া যায়। এই কারণেই আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করব, যেখানে ওই 80 মিলিয়ন গেমারদের মধ্যে থেকে কিছুজন দক্ষ গেমারকে বেছে নিয়ে তাদেরকে প্রফেশনাল কার রেসিংয়ের সুযোগ দেওয়া হবে। তারা রিয়েল রেসিং ট্র্যাকে অন্য প্রফেশনাল কার রেসারদের সাথে রেসিং করবে, এবং যদি ওই রেসে তারা প্রফেশনাল কার রেসারদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে ওঠে, তাহলে এতে কোম্পানি পুরো পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠবে। কোম্পানির বোর্ড মেম্বারদের তার এই পরিকল্পনা বেশ ভালোই লাগে এবং তার প্রজেক্টকে অ্যাপ্রুভ করে দেয়। তবে ড্যানিকে একজন ভালো সার্টিফাইড ইঞ্জিনিয়ার বা ট্রেনারকে হায়ার করতে হবে, যে কিনা রেসে অংশগ্রহণকারী প্রত্যেক গেমারকে আসল দুনিয়ায় রেসিং কার ড্রাইভিং করা শেখাবে। ড্যানি তার পরিচিত অনেকগুলি ইঞ্জিনিয়ারকে তার পরিকল্পনা সম্পর্কে জানায়, তবে কেউই ওই গেমারদের ট্রেনিং দেওয়াতে রাজি হয় না, কারণ এটা আসলেই খুবই ঝুঁকিপূর্ণ একটি কাজ ছিল। রিয়েল ওয়ার্ল্ডে রেসিং কার চালানো এবং সিমুলেটর গেমের মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল। এতে ওই গেমারদের প্রাণ যাওয়ারও ভয় ছিল। প্রত্যেকেই মানা করার পর ড্যানি তার একজন পুরনো বন্ধু জ্যাক সল্টারকে ফোন করে, যে এর আগে একজন রেসার ছিল, কিন্তু কোনো কারণে সে এই রেস থেকে অবসর নিয়ে নেয়। বর্তমানে সে ল্যাম্বরগিনি রেসিং টিমের মেকানিক হিসেবে কাজ করে। ড্যানি তার সাথে দেখা করে তার প্ল্যান সম্পর্কে জানায়। জ্যাক বলে, সিমুলেটরে রেসিং কার চালানো এবং রিয়েল ওয়ার্ল্ডের ট্র্যাকের উপর, তাও আবার প্রফেশনাল ড্রাইভারদের সাথে রেসিং করা সম্পূর্ণ আলাদা। এখানে গাড়ি যদি 200 স্পিডে গিয়ে কোনো কিছুর সাথে ধাক্কা মারে, তাহলে গেমের মতো এটিকে রিসেট করা যায় না। এই রেসিংয়ে প্রাণ যাওয়ার ঝুঁকি সবসময় থেকে থাকে, তাই এত বড় রিস্ক আমি নিতে পারবো না। এই বলে সে তার অফার রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। রাতে ল্যাম্বরগিনি টিমের থেকে একটি ডিনারের আয়োজন করা হয়, যেখানে টিম লিডার, মেকানিক এবং ল্যাম্বরগিনি রেসার নিকোলাস উপস্থিত ছিল। প্রত্যেকেই তাদের পরবর্তী রেসিং ম্যাচ সম্পর্কে আলোচনা করছিল। আগের বছর রেসে তাদের খারাপ পারফরমেন্সের কারণে এই বছর তারা আরো ভালোভাবে রেসের জন্য তৈরি হবে। কিন্তু এই সব আলোচনার মাঝেই জ্যাক ল্যাম্বরগিনির মেইন রেসার নিকোলাসকে আজকের প্র্যাকটিসে কিছু ভুল করায় সেটিকে সংশোধন করার উপদেশ দিয়ে বসে, যেটা তার একেবারেই পছন্দ হয় না, এবং প্রচণ্ড রেগে জ্যাককে সকলের সামনে অপমান করে, যে একটি সাধারণ মেকানিকের কাছ থেকে সে এই উপদেশ নেবে না যে কিভাবে রেসিং করতে হয়। এর জন্য তাদের টিমের ভালো ভালো টিম লিডার রয়েছে।
নিকোলাসের এই খারাপ ব্যবহারটিকে সেখানে উপস্থিত সকলেই বেশ মজায় নিচ্ছিল। তাদের এই বাজে ব্যবহারের জন্য জ্যাক প্রচণ্ড কষ্ট পায় এবং সেই মুহূর্তে এই টিম থেকে রিজাইন দিয়ে দেয়। সেই রাতেই সে ড্যানিকে কল করে জানিয়ে দেয় তার সাথে কাজ করতে সে রাজি আছে, তবে ওই গেমারদের প্রত্যেককে প্রমাণ করতে হবে যে তারা কার রেসিংয়ের যোগ্য। পরদিন ড্যানি ওই ৮০ মিলিয়ন গেমারের মধ্যে মাত্র ২০ জনের কাছে একটি ভিডিও মেসেজ পাঠায়, যারা গ্র্যান্ড ট্যুরিজমো গেমে খুবই অল্প সময়ের মধ্যে রেস কমপ্লিট করে রেকর্ড গড়েছে, এবং এদের মধ্যে ইয়ানও ছিল। এই ২০ জনকে জিটি একাডেমির কন্টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়, যেখানে বলা হয় পরদিন এই ২০ জনের মধ্যে একটি ভার্চুয়াল ম্যাচের আয়োজন করা হয়েছে এবং এই ম্যাচের উইনারকে আসল রেসে অংশগ্রহণ করার এবং নিজেকে প্রমাণ করার একটি সুযোগ দেওয়া হবে। এই খবরটি শুনে ইয়ান খুবই খুশি হয়, কারণ এটা তার কাছে এক প্রকার স্বপ্নই ছিল। সে তো এটাই চেয়েছিল, একজন বিখ্যাত কার রেসার হওয়ার। ইয়ান আর সময় নষ্ট না করে তখন থেকেই তার প্র্যাকটিস শুরু করে দেয়। সারাদিন প্র্যাকটিস করার পর রাতে সকলে ঘুমিয়ে পড়লে তার ছোট ভাই তার কাছে আসে এবং তার সাথে পার্টিতে যেতে বলে। তবে ইয়ান রাজি হয় না, কারণ তাকে এখন প্র্যাকটিস করতে হবে। কিন্তু তার ভাই তাকে জানায় সেই পার্টিতে অড্রি আসছে। আসলে অড্রিকে ইয়ান খুবই পছন্দ করত, এই কারণে একবার বলাতেই সে রাজি হয়ে যায়। এরপর তারা লুকিয়ে লুকিয়ে তার বাবার গাড়ি নিয়ে পার্টিতে চলে যায়। পার্টিতে সকল বন্ধুরা মিলে খুবই মজা করে। অড্রি ইয়ানের সাথে কিছুটা সময় কাটায়। অবশেষে অনেক রাতে পার্টি শেষ করে বাড়ি ফেরার সময় শহরের পুলিশ তাদের গাড়ি দাঁড় করিয়ে চেকিং শুরু করে, যার ফলে তারা খুবই ভয় পেয়ে যায়। এমনিতেই তারা মদ্যপ অবস্থায়, তার উপরে কারোর লাইসেন্স নেই। পুলিশে যদি ধরে তাহলে তাদের জেল হতে পারত। এছাড়াও ইয়ান কালকের কন্টেস্টটিকে কোনোভাবেই মিস করতে চাইছিল না, কারণ এটাই তার জীবনের সবথেকে বড় সুযোগ নিজেকে প্রমাণ করার। আর কিছু না ভেবে এমন স্পিডে সে গাড়ি চালাতে শুরু করে, মনে হচ্ছিল সে গ্র্যান্ড ট্যুরিজমোর গেমটিকেই খেলছে। পুলিশকে খুব সহজেই বোকা বানিয়ে তারা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাড়ি পৌঁছে দেখে তার বাবা বাইরেই দাঁড়িয়ে আছে। ইয়ান তার ছোট ভাইয়ের সকল দোষ নিজের মাথায় নিয়ে নেয়। তার বাবা তাকে শাস্তি দেওয়ার জন্য পরদিন তার সাথে রেল ইয়ার্ডে কাজে নিয়ে যায়। তার বাবা তাকে পরিষ্কার জানিয়ে দেয়, নয় সে ইউনিভার্সিটিতে গিয়ে তার পড়াশোনা কমপ্লিট করে একটি ভালো চাকরি করবে, নয়তো সারা জীবন তার সাথেই পরিশ্রমের কাজ করতে হবে। তাছাড়া তার কাছে আর কোনো উপায় নেই, রেসিংয়ে তার কোনো ফিউচার নেই। তখনই সে মোবাইলে দেখে তার বন্ধু তাকে বেশ কয়েকবার মেসেজ এবং ফোন করেছে, কারণ আর কিছুক্ষণের মধ্যে তার কন্টেস্ট শুরু হতে চলেছে। যার ফলে সে তার বাবার কথায় খুব একটা গুরুত্ব না দিয়েই দ্রুত সেখান থেকে সাইকেল নিয়েই শহরের গেমিং সেন্টারের উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে তার বন্ধু অপেক্ষা করে রয়েছে। গেম শুরু হওয়ার একেবারে আগের মুহূর্তে সে গেমিং সেন্টারে পৌঁছে যায় এবং গেম শুরু হয়ে যায়। ইউরোপের ২০টি বিখ্যাত গেমাররা এই কন্টেস্টে অংশগ্রহণ করেছে। তাদেরকে যদি হারিয়ে ইয়ান প্রথম হতে পারে, তাহলেই সে ওই জিটি একাডেমিতে কার রেসিংয়ের জন্য ট্রেনিং নিতে পারবে। ইয়ানের দৃঢ় বিশ্বাস ছিল সে অবশ্যই এই রেসে জিতবে, কারণ যখনই সে গেমটি খেলতো তার অনুভূতি হতো সে একেবারে রিয়েল ট্র্যাকে গাড়ি চালাচ্ছে। একইভাবে দৃঢ় বিশ্বাসের সাথে খেলতে খেলতে সেই কন্টেস্টও জিতে যায় এবং সুযোগ পেয়ে যায় রিয়েল ওয়ার্ল্ডের ট্র্যাকের উপর প্রফেশনাল রেসিং করার জন্য। খুব তাড়াতাড়ি জিটি একাডেমি থেকে তার সাথে যোগাযোগ করা হবে। আজকের দিনটি তার কাছে খুবই আনন্দের ছিল, তার স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু তার বাবা মোটেও খুশি ছিল না। তিনি তার ছেলেকে নিয়ে খুবই চিন্তায় ছিলেন। ভিডিও গেমে গাড়ি চালানো এবং আসল দুনিয়ায় রেসিং করাটা সম্পূর্ণ আলাদা। এই রেসিংয়ে ছোট্ট একটি ভুলে কত রেসারদেরই প্রাণ চলে যায়। এই কারণে তার বাবা মা তাকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েন। তবে ছোট থেকেই সে এটাই স্বপ্ন দেখে এসেছে। এছাড়াও তার বাবা সবসময়ই তাকে বলতো জীবনে সেটাই তার করা উচিত যেটা সে মন থেকে ভালোবাসে। আর আজ সে সেটাই করার সুযোগ পেয়েছে, তাই এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। কিছুদিন পর ওই প্রত্যেক দেশ থেকে বেছে নেওয়া ৮ জন রেসারকে জিটি একাডেমিতে ডেকে নেওয়া হয়। এই প্রত্যেক ৮ জনকে এই একাডেমিতে ভালোভাবে কার রেসিংয়ের ট্রেনিং দেওয়া হবে এবং এরপর আরও একটি রেসিং ম্যাচের আয়োজন করা হবে। সেই ম্যাচে যে জিতবে সেই নিসান কোম্পানির হয়ে প্রফেশনাল কার রেসিংয়ে অংশগ্রহণ করবে। ড্যানি তাদের সাথে জ্যাকের পরিচয় করিয়ে দেয়। জ্যাক সোজাসাপটা তাদেরকে জানিয়ে দেয় এই রেসিং কোনো সিমুলেটর গেম নয়, এটা রিয়েল ওয়ার্ল্ড। এখানে অনেক কিছুই ঝুঁকি রয়েছে এবং মৃত্যুও হতে পারে। যদি কেউ এই রেস ছেড়ে যেতে চায় তাহলে এখনই সে যেন চলে যায়। এরপর জ্যাক তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে। প্রত্যেক গেমারদের মেন্টালি এবং ফিজিক্যালি ট্রেনিং দেওয়া শুরু হয়, যেটা এই রেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও নিউজ রিপোর্টারদের সাথে কিভাবে কথা বলতে হয় এই সব কিছুই তাদেরকে শেখানো হতো।
ইয়ান রেসিংয়ে ভালো হলেও রিপোর্টারদের সামনে কিভাবে কথা বলতে হয় সে বিষয়ে খুবই নার্ভাস হয়ে পড়ত। এইভাবে ট্রেনিং চলতে থাকে। তবে এই গেমাররা শুধু ঘরের মধ্যে বসে গেম খেলেছে, এই রকম মানসিক এবং শারীরিক ট্রেনিং তারা কোনোদিনই করেনি, যার ফলে মাত্র কয়েক মাসের মধ্যেই বেশ কিছুজন গেমার এই ট্রেনিং আর সহ্য করতে পারে না। একের পর এক ভুল সিদ্ধান্ত এবং খারাপ পারফরমেন্সের কারণে তাদেরকে টিম থেকে বার করে দেওয়া হয়। একদিন রেসিং প্র্যাকটিস চলাকালীন একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে ইয়ানের গাড়িটি ক্র্যাশ হয়ে যায়, আর তার এই খারাপ সিদ্ধান্তের জন্য জ্যাক তার ওপর প্রচণ্ড রেগে যায়। তবে ইয়ানের কথা অনুযায়ী ঠিক সময়ে ব্রেক চাপার পরেও ব্রেক প্যাড ঠিকঠাক কাজ করে না, এই কারণে এই দুর্ঘটনা ঘটে। কিন্তু জ্যাকের মনে হয় সে হয়তো মিথ্যা কথা বলছে। ইয়ানকে টিম থেকে বার করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরক্ষণেই মেকানিকরা গাড়িটিকে পরীক্ষা করার পর জানতে পারে আসলেই গাড়ির ব্রেক প্যাডে সমস্যা রয়েছে, এখানে ইয়ানের কোনো দোষ নেই। তবে ইয়ান এটা বুঝল কিভাবে? ইয়ান তাকে জানায় ছোট থেকে সে এই গেমের জন্য পাগল, ঘন্টার পর ঘন্টা এই গেম খেলেই সে কাটায়। এইটুকু সমস্যা জানাটা তার কাছে খুব একটা বড় ব্যাপার নয়। তার কথা শুনে জ্যাক অবাক হয়, কারণ এটা কোনো প্রফেশনাল রেসিং ড্রাইভারের পক্ষেও বলা সম্ভব ছিল না। তো যাই হোক, তাকে টিম থেকে বার করা হয় না, টিমের টপ 5 রেসারদের মধ্যে জায়গা করে নেয় সে। জ্যাক তাকে জানায় পরদিন তাদের 5 জনের মধ্যে ফাইনাল রেস হতে চলেছে এবং এই রেসে যে জিতবে সেই টিম নিশানের হয়ে প্রফেশনাল কার রেসিংয়ে অংশগ্রহণ করার সুযোগ পাবে। পরদিন সকালে 5 জন রেসার ট্র্যাকে এসে পৌঁছায়। এরপর খুব তাড়াতাড়ি তাদের মধ্যে রেসিং শুরু হয়ে যায়। ইয়ান তার সর্বস্ব দিয়ে এই রেস জেতার জন্য চেষ্টা করতে থাকে। প্রথম রাউন্ডে ইয়ান পিছনের দিকে থাকলেও দ্বিতীয় রাউন্ডে সে তৃতীয় পজিশনে চলে আসে। এইভাবে রেস চলতে চলতে শেষ রাউন্ডে সে সেকেন্ড পজিশনে আসে। ফার্স্ট পজিশনে ছিল ম্যাডি নামের একটি গেমার। জিটি একাডেমিতে ভর্তির প্রথম দিন থেকেই ম্যাডি খুবই কনফিডেন্ট ছিল যে সেই এই রেস জিতবে এবং প্রফেশনাল একজন রেসার হবে। সে ইয়ানকে প্রথম দিন থেকেই খুব একটা পছন্দ করত না। তো যাই হোক, এই রেসিংয়ে সে ইয়ানকে জিততেই দেবে না এই পরিকল্পনা করে এসেছিল সে। কিন্তু লাস্ট রাউন্ডে তারা একেবারে পাশাপাশি পজিশনে রেসটিকে শেষ করে। তাদের মধ্যে কে জিতেছে এটা নিয়ে বিভ্রান্তি শুরু হলে জ্যাককে স্লো মোশনে একবার রিপ্লে দেখতে হয়। তারা দেখে মাত্র কিছু সেকেন্ডের ব্যবধানে ইয়ান এই রেস জিতে গেছে। কিন্তু এখানেই ড্যানি তাকে জানায় আমাদের ম্যাডিকে উইনার ঘোষণা করা উচিত, কারণ প্রথম থেকেই সে খুবই কনফিডেন্ট একটি ছেলে। নিউজ রিপোর্টারদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা সে ভালোভাবেই জানে। ভবিষ্যতে তাকে একটি ভালো স্টার বানানো সম্ভব। তবে জ্যাক তার কথায় রাজি হয় না। সে ইয়ানকে বিজয়ী ঘোষণা করে দেয়। ইয়ানের এত বছরের স্বপ্ন সফল হওয়ার প্রথম দরজা খুলে যায়। এই খুশির খবর সে তার মাকে দেয় যে জিটি একাডেমিতে সে উইনার হয়েছে। তবে তার বাবা এখনো তার উপর রেগেছিল। পরদিন ইয়ানকে নিয়ে তারা প্রাইভেট প্লেনে করে ভিয়েনার উদ্দেশ্যে রওনা দেয়, যেখানে সে প্রথম প্রফেশনাল রেসিং কারে অংশগ্রহণ করবে। এইভাবে ইউরোপের 7টি দেশে 7টি রেসিং ম্যাচের মধ্যে যে কোনো একটিতে তাকে 4th পজিশনে জিততে হবে, তাহলেই তাকে এফআইএ সুপার লাইসেন্স দেওয়া হবে, যেটা সাধারণত প্রফেশনাল রেসিংয়ে অংশগ্রহণ করার জন্য খুবই প্রয়োজন। এরপরেই নিসান কোম্পানি তার সাথে কন্ট্রাক্ট সাইন করবে। জ্যাক তাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে, সে একটি সাধারণ গেমার, তার যোগ্যতার পরিচয় দিয়ে সর্বপ্রথম এই রেসিংয়ে অংশগ্রহণ করবে সে। তবে এখনও তার কাছে এফআইএ লাইসেন্স নেই, সে মানুষের কাছে পরিচিত নয়। তাই হয়তো সেখানে অনেকেই তাকে অবহেলার চোখে দেখবে, অপমান করবে। কোনো মতেই সে যেন ভেঙে না পড়ে, এই বলে সে ঘুমোতে চলে যায়। ড্যানি তাকে জানায় একসময় জ্যাকও খুব ভালো এবং বিখ্যাত একজন রেসার ছিল, কিন্তু কোনো একটি দুর্ঘটনার কারণে সে হার মেনে নেয় এবং সারা জীবনের মতো রেসিং ছেড়ে দেয়। তো যাই হোক, তারা ভিয়েনায় পৌঁছে যায় এবং পরদিন ইয়ান রেসিংয়ের জন্য তৈরি হয়। এটাই ছিল তার জীবনের প্রথম প্রফেশনাল কার রেসিং, যার কারণে খুবই নার্ভাস ছিল সে। নিজের মনকে শান্ত করার জন্য সে মিউজিক শুনতে শুরু করে। তাকে এই রকম নার্ভাস হতে দেখে জ্যাক তাকে জানায় কেউই আমাদেরকে এই রেসে জেতার যোগ্য মনে করে না, তাই আমরা যদি হেরেও যাই তাতেও কারো কিছু যায় আসে না, কিন্তু নিজের সর্বস্ব দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। কিছুক্ষণ পর রেস শুরু হয়। এই রেসে প্রায় 27টি রেসার অংশগ্রহণ করেছিল। প্রচণ্ড নার্ভাসের কারণে প্রথম রাউন্ডে সে 8 পজিশনে ছিল। ঠিক তখনই রেস চলাকালীন একটি ফারারি গাড়ি থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। ইয়ান আরও ভয় পেয়ে যায়। তখন জ্যাক তাকে জানায় রেস চলাকালীন এটা খুবই সাধারণ একটা ব্যাপার। এটা শুনে সে কিছুটা কনফিডেন্ট পায়। তখনই তার তেল শেষের দিকে হয়ে আসলে তেল ভরার জন্য দাঁড়ায় সে। সেই সময় টিম নিশানের একটি মেকানিক তাকে নিয়ে মজা করে, কারণ সে সামান্য একটি গেমার, যার পরেও সে বড় বড় স্বপ্ন দেখছে।
তবে জ্যাক তাকে আগেই বলেছিল অনেকেই তাকে এখানে পছন্দ করবে না, এই কারণে সে খুব একটা গুরুত্ব না দিয়ে রেসে মন দেয়। ট্যাঙ্ক ফুল করার পর সে 13 নম্বর পজিশন থেকে রেস শুরু করে। একে একে সব গাড়িকে পিছনে ফেলে সে 5th পজিশনে এসে দাঁড়ায়। সামনে ছিল ল্যাম্বরগিনি সেই ড্রাইভার নিকোলাস। সে নিকোলাসকেও পিছনে ফেলে 4th পজিশনে চলে আসে। এবার এই পজিশনটিকে তাকে শেষ রাউন্ড পর্যন্ত ধরে রাখার দরকার ছিল। তবে একেবারে শেষ রাউন্ডের আগেই নিকোলাস পিছন দিক থেকে তার গাড়িটিকে এমনভাবে ধাক্কা মারে গাড়িটি রেস ট্র্যাক থেকেই বাইরে চলে যায় এবং একেবারে লাস্ট 27 নম্বর পজিশন থেকে সে রেস কমপ্লিট করে। ইয়ান খুবই হতাশ হয়, তবে জ্যাক তাকে উৎসাহ দেয়। এটাই তার প্রথম ম্যাচ, আর এই রকম হতেই পারে, এতে ভেঙে পড়ার কিছু নেই। তাদের হাতে এখনো 6টি চান্স রয়েছে, তাকে আরও পরিশ্রম করতে হবে। এরপর জ্যাক তাকে আরও কঠোরভাবে পরিশ্রম করায়। শারীরিক এবং মানসিক দিক থেকে সে যেন আরও স্ট্রং হয়ে ওঠে এবং ট্র্যাকে সে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তবুও দেখা যায় জার্মানি, স্পেন, ইটালিতে সে 4th পজিশনে যেতে পারে না। শেষমেশ তার হাতে আর একটি রেসই বাকি ছিল, যেটা হতো দুবাইয়ে। এটাই তার লাস্ট সুযোগ ছিল। যদি সে এই রেসে 4th পজিশনে জিততে না পারে তাহলে এফআইএ লাইসেন্স সে পাবে না, তার স্বপ্ন সেখানেই ভেঙে যাবে। সকল রেসাররাই তাদের পরবর্তী রেসের জন্য দুবাইয়ে পৌঁছায়। এয়ারপোর্টে ল্যাম্বরগিনি রেসার নিকোলাসকে রিপোর্টাররা ইয়ান সম্পর্কে জিজ্ঞাসা করে। সে জানায় ইয়ান বাকি সকল রেসারদের জন্য বিপদ, তার কাছে গ্র্যান্ড টুরিজমো গেমটি ঠিক আছে। এই বলে সে এক প্রকার ইয়ানকে ছোট করে। পরদিন দুবাইয়ের মাটিতে ইয়ানের শেষ রেসিং শুরু হয়। এই রেসেও নিকোলাস তাকে হারানোর চেষ্টা করছিল। তার গাড়িটিকে ধাক্কা দিয়ে আবারও সাইড করার পরিকল্পনা করে সে। এতে ইয়ানের গাড়ির সাইড মিররটি ভেঙে যায়, তবে গাড়ির কোনো ক্ষতি হয় না। কোনো রকমে নিকোলাসকে সে পিছনে ফেলে 4th পজিশনে চলে যায়। কিন্তু নিকোলাস যেভাবেই হোক তাকে হারাতে চাইছিল। নিজের অত্যাধিক আত্মবিশ্বাস এবং অহংকারের কারণে সে গাড়ির স্পিড প্রচণ্ড বাড়িয়ে ইয়ানকে পিছনে ফেলে সামনের দিকে এগোতে গেলেই দ্রুত গতিতে গিয়ে একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে, যার ফলে তার গাড়িটি ক্র্যাশ হয়ে যায়। জ্যাক ইয়ানকে তার রেসে মন দিতে বলে, আত্মবিশ্বাস ধরে রাখতে বলে, যার ফলে লাস্ট রাউন্ড পর্যন্ত সে 4th পজিশন ধরে রাখে এবং অবশেষে ইয়ান এফআইএ সুপার লাইসেন্স পেয়ে যায়। গাড়ি থেকে নেমে এসে সে নিকোলাসের দিকে ছুটে যায়। আসলে তার সমস্যাটা কি? কোনো রকমে জ্যাক তাকে শান্ত করে। পুরো নিশান টিম ইয়ানের এই সফলতাতে খুবই খুশি ছিল। সন্ধ্যায় জ্যাক তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায়, যেখানে দুইজন মেয়ে ইয়ানের সাথে সেলফি নেয় এবং তার সাথে অটোগ্রাফও চায়। আর যাই হোক, সে এখন ধীরে ধীরে ফেমাস হতে শুরু করেছে। পরদিন নিশানের সাথে কন্ট্রাক্ট সাইন করার জন্য সে টোকিওতে পৌঁছায়, যেখানে সে সর্বপ্রথম গ্র্যান্ড ট্যুরিজমো গেমের প্রতিষ্ঠাতা কাজুনোরি ইয়ামামোচির সাথে দেখা করে, যার তৈরি করা গেমের জন্যই আজ ইয়ান এত বড় স্বপ্ন দেখেছে। অবশেষে সে নিসান টিমের কন্ট্রাক্টে সাইন করে দেয় এবং অফিসিয়ালি নিসানের প্রফেশনাল কার রেসার হয়ে ওঠে। এবার নিসান টিমে যুক্ত হওয়ার পর তার প্রথম রেস হওয়ার কথা ছিল জার্মানির একটি রেস ট্র্যাকে। এই রেস ট্র্যাকটিকে পৃথিবীর মধ্যে সবথেকে জটিল এবং ভয়ানক ট্র্যাক হিসেবে ধরা হয়, কারণ রেস চলাকালীন প্রায়ই এই রেস ট্র্যাকে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো যাই হোক, মনকে শান্ত করার জন্য সে আবারও মিউজিক শুনতে শুরু করে। কিছুক্ষণ পর রেস শুরু হয়ে যায়। এই প্রথমবার বাড়িতে বসে তার মায়ের সাথে তার বাবা এই রেস দেখছিল এবং ছেলেকে তার স্বপ্ন নিয়ে এতটা এগিয়ে যেতে দেখে তিনি খুব খুশি ছিলেন। রেসের প্রথম থেকে ইয়ান খুবই কনফিডেন্টের সাথে 6 পজিশন ধরে রাখে এবং এইভাবে একসময় ল্যাম্বরগিনি রেসার নিকোলাসকে খুব সহজেই পিছনে ফেলে সে 2nd পজিশনে চলে আসে। রেস ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎই একটি জায়গায় ট্র্যাকে ঢালান সে দেখতে পায় না, যার ফলে গাড়িটি দ্রুত গতিতে সেখানে পৌঁছাতেই হাওয়ায় উড়তে উড়তে পাশে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে গিয়ে পড়ে। গাড়িটি পুরোপুরি ভেঙে চুরমার হয়ে যায়। জ্যাক আর ড্যানি এই ভয়ানক দৃশ্য দেখে প্রচণ্ড ঘাবড়ে যায়, হয়তো ইয়ান আর জীবিত নেই। টিভিতে এই ভয়াবহ অ্যাক্সিডেন্ট দেখে তার বাবা মাও প্রচণ্ড ভেঙে পড়ে। জ্যাক দ্রুত সেই দিকে ছুটে যায়। ইয়ান খুবই গুরুতর আহত হয়ে গেছে। দ্রুত হেলিকপ্টারে করে তাকে হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। কিছুদিন পর ইয়ানের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে শুধু একটি কথাই বলে, সেই দুর্ঘটনায় কি কারোর প্রাণ গেছে? বারবার জিজ্ঞাসা করাতে জ্যাক তাকে জানায়, হ্যাঁ, একজন দর্শকের প্রাণ চলে গেছে। এটি শুনে ইয়ান সেই দর্শকের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে থাকে। তার বিশ্বাসই হয় না তার জন্য একটি সাধারণ মানুষের প্রাণ চলে গেছে। দুইজনেই তাকে বোঝানোর চেষ্টা করে, এতে তার কোনো দোষ নেই। সেই ট্র্যাকটি এয়ারফিল্ডের ট্র্যাক, সেখানে অ্যাক্সিডেন্ট হওয়া সাধারণ ব্যাপার। তবুও ইয়ান নিজেকে ক্ষমা করতে পারে না। সে অনেকটা ডিপ্রেশনে চলে যায়
এবং একসময় সিদ্ধান্ত নেয় এই রেসিং সে ছেড়ে দেবে। একটি ঘরে নিজেকে সবসময় বন্ধ করে রাখে, কারোর সাথে দেখা করে না সে আর, এমনকি তার বাবা মার সাথেও কথা বলতে সে রাজি ছিল না। অন্যদিকে ড্যানি নিউজের মাধ্যমে মৃতের পরিবারের কাছে ক্ষমা চায়, তাদের কিছু আর্থিক সাহায্য করে। ড্যানির মনে একটি ভয় ছিল, নিশান টিম তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল না করে দেয়। ইয়ানকে এইভাবে ভেঙে পড়তে দেখে জ্যাকেরও খুব খারাপ লাগে। একদিন সে তাকে নিয়ে ওই অ্যাক্সিডেন্ট হওয়া জায়গায় যায়। জ্যাক তাকে জানায় সে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা এবং স্পেশাল। আজ যদি সে ভয় পেয়ে হার মেনে নেয় তো পুরো জীবন এই দিনটির জন্য সে পস্তাবে। এত দূর পৌঁছানোর জন্য সে অনেক কষ্ট করেছে। একটি অ্যাক্সিডেন্ট তার পরিচয় কোনোভাবেই কেড়ে নিতে পারে না। এই রকম রেসিংয়ে অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, আমার সাথেও হয়েছিল। সেই অ্যাক্সিডেন্টে আমার সবথেকে প্রিয় বন্ধুকে আমি হারাই এবং তার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করে রেসিং থেকে অবসর নিয়ে নিই। তবে সেটাই আমার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। তুমিও ঠিক সেটাই করতে চলেছ। এই বলে গাড়ির চাবিটি তাকে দিয়ে দেয় এবং তার সেদিনের শেষ রাউন্ড কমপ্লিট করতে বলে, যাতে তার কনফিডেন্ট আবারও ফিরে আসে। ইয়ানের মধ্যে আবারও তার আত্মবিশ্বাস ফিরে আসে। তবে পরদিন একটা সমস্যা হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টের পর নিকোলাস সহ সকল রেসাররাই ইয়ানকে ব্যান করার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্ট করা শুরু করে এবং তার লাইসেন্স বাতিল করতে বলে, কারণ তারা চায় না একজন গেমার এইরকম প্রফেশনাল রেস খেলুক। এই কারণেই নিসান এই প্রজেক্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তাদের কাছে একটি উপায় আছে। তাদেরকে ভুল প্রমাণ করানোর জন্য তাদের কাছে এখনো একটি সুযোগ আছে, লিমন্সের রেসে অংশগ্রহণ করা। লিমন্স শোনা মাত্রই জ্যাক অবাক হয়, কারণ এই রেস যে কোনো একজন রেসারের পক্ষে খেলা সম্ভবই নয়। এটা প্রায় একদিন মানে টানা 24 ঘন্টা চলে। এই রেসে কমপক্ষে 3টি ড্রাইভারের প্রয়োজন, যারা তাদের শিফট পরিবর্তন করে গাড়ি চালাবে। এই রেস পৃথিবীর মধ্যে সবথেকে ফিজিক্যালি ডিম্যান্ডিং এবং টেকনিক্যালি চ্যালেঞ্জিং রেস ছিল। একসময় জ্যাকও এই রেসে অংশগ্রহণ করেছিল, তবে সে হেরে যায়। কিন্তু ইয়ান যদি এই রেসের জন্য তৈরি হয়ে থাকে তাহলে জ্যাক পুরোপুরি তার পাশে থাকবে। ইয়ান আর কিছু না ভেবেই তৈরি হয়ে যায়, কারণ অনেকবারই গ্র্যান্ড ট্যুরিজমো ভিডিও গেমে এই একই ট্র্যাকে সে গেম খেলেছে এবং খুব সহজেই সেটা জিতেওছে। আর এটাই তার কাছে একমাত্র সুযোগ তার এফআইএ লাইসেন্সকে ব্যান হওয়ার থেকে বাঁচানোর। পরদিন ম্যাডি এবং অ্যান্টোনিওকে ফ্রান্সে নিয়ে আসা হয়, আর এরা হলো সেই রেসার যারা জিটি একাডেমিতে ইয়ানের সাথে ট্রেনিং করত। ইয়ানের সেখান থেকে বেরোনোর পরেও তারা তাদের ট্রেনিং চালিয়ে যায়। আজ তারা ইয়ানের পার্টনার হিসেবে এই রেসে অংশগ্রহণ করবে। জ্যাক তাদেরকে নিশানের তরফ থেকে দেওয়া নতুন গাড়ি দেখায়, যেটা আগের গাড়ির থেকে খুবই হালকা এবং পাওয়ারফুল ছিল। যাই হোক, কিছুদিন পর ফ্রান্সের লিমন্স ট্র্যাক দেখানো হয়। পৃথিবীর নানান জায়গা থেকে অনেক মানুষ এই রেস দেখার জন্য ভিড় করে। প্রায় টানা 24 ঘন্টা চলা এই রেসে রেসাররা তাদের মানসিক, শারীরিক এবং তাদের দক্ষতার পরিচয় দেবে। রেস শুরু হওয়ার আগে ইয়ান দেখে তার বাবা তার সাথে দেখা করতে এসেছে। ইয়ান অবাক হয় তার বাবাকে দেখে এবং বুকে জড়িয়ে নেয়। যে ব্যক্তিটি তার এই রেস পছন্দ করত না, সে এখন তার রেস দেখার জন্য এখানে এসেছে। তার বাবা ইয়ানের কাছে ক্ষমা চায়। যখন তার বাবার ইয়ানের পাশে দাঁড়ানোর দরকার ছিল তখন তার বাবা তাকে সাপোর্ট করেনি, কিন্তু সে তার ইচ্ছে শক্তি এবং মনোবলের জোরে এমন কিছু করে দেখিয়েছে যেটা সম্ভবই নয়। ইয়ানের উপর তার বাবার খুবই গর্ব ছিল। ইয়ান তার বাবাকে তার হেলমেটের উপর লাগানো লোগোটিকে দেখায়, যেটা তার বাবার ফুটবল টিমের লোগো ছিল, এবং প্রথম দিন থেকেই সে তার হেলমেটে এটি লাগিয়ে রেখেছিল। তার বাবা এটা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে। রেস শুরু হওয়ার আর কিছুক্ষণই বাকি ছিল। জ্যাক এবং ড্যানি তাদেরকে রেস শুরু হওয়ার সময়সীমা বুঝিয়ে দেয়। এটা আজকে 3টে থেকে পরের দিন 3টে পর্যন্ত চলবে। প্রত্যেক রেসাররাই 3 ঘন্টা করে ড্রাইভ করবে। এই রেসে প্রথম দিনই কেউ জিতে যায় না। প্রথম দিন এবং প্রথম রাতটুকু শুধু ট্র্যাকে যেভাবেই হোক টিকে থাকতে হবে। আসল রেস শুরু হবে পরের দিন। সকল ড্রাইভাররা রেডি হলে রেস শুরু হয়ে যায় এবং প্রথম থেকেই প্রত্যেকেই ফার্স্ট পজিশন ধরে রাখার চেষ্টা করে। তবে ইয়ান মাথা ঠান্ডা রেখে জ্যাকের কথা মতোই কাজ করে। কিছু রেসার তো রেস শুরু হওয়ার প্রথম রাউন্ডেই ডিসকোয়ালিফাই হয়ে যায়। তবে ইয়ান একে একে সকল গাড়িকে ওভারটেক করে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু তখনই তার সামনে থাকা একটি গাড়ি ক্র্যাশ হয়ে তাতে আগুন লেগে যায়। সৌভাগ্যবশত ড্রাইভারকে সুরক্ষিত বাইরে বের করে নেওয়া হয়। কিন্তু ইয়ান এই অ্যাক্সিডেন্ট দেখার পর তার সেই দিনের ভয়ানক অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, যার ফলে রেস থেকে তার ফোকাস সরে যেতে থাকে। জ্যাক তার সাথে কথা বলার চেষ্টা করে, তবে কোনো রকম উত্তর দেয় না সে। ধীরে ধীরে ইয়ানের পিছনে থাকা গাড়িগুলি তাকে ওভারটেক করে সামনে এগিয়ে যায়।
তার পজিশন 14 নম্বরে চলে আসে। তখনই জ্যাকের মাথায় একটি পরিকল্পনা আসে। সেই ইয়ানের মিউজিক প্লেয়ারটি মাইকের সাথে জুড়ে দেয় এবং সেই একই গানগুলি চালায় যেগুলি সে রেস শুরু হওয়ার আগে মনকে শান্ত করার জন্য শুনত। তার পরিকল্পনা কাজও করে। অবশেষে ইয়ান জ্যাকের সাথে কথা বলে। জ্যাক তাকে জানায়, ভয় করা স্বাভাবিক, খুব বড় একটা অ্যাক্সিডেন্টের থেকে তুমি বেঁচে ফিরেছ, কিন্তু তুমি মৃত্যুকে চ্যালেঞ্জ করে আজ আবারও এই রেস ট্র্যাকে নিজেকে প্রমাণ করার জন্য নেমেছ। এখন তোমার ভয়কেই অস্ত্র বানিয়ে এই রেসকে তোমাকে জিততেই হবে। জ্যাকের কথা শুনে সে আবারও আত্মবিশ্বাস ফিরে পায়। একে একে অনেকগুলি গাড়িকে আবারও পিছনে ফেলে সে সামনের দিকে এগিয়ে যায়। এইভাবে 3 ঘন্টা কেটে গেলে ড্রাইভার চেঞ্জ করে ম্যাডি রেসিং করা শুরু করে। এরপর 9 ঘন্টা শেষে তাদের পজিশন 8 নম্বরে আসে। রাত হয়ে যায়, সাথে সাথে আবহাওয়া খারাপ হওয়ার কারণে বৃষ্টি শুরু হয়েছে। প্রত্যেক রেসারদেরই খুবই সমস্যা হয় ড্রাইভিং করতে। তবে 12 ঘন্টা কেটে যাওয়ার পরেও টিম নিশান 8 নম্বর পজিশনই ধরে রাখে। সকাল হতে হতে সেই পজিশন 8 থেকে 4 নম্বরে চলে আসে। রেস শেষ হতে এখনও 5 ঘন্টা বাকি আছে। তবে এরই মধ্যে অ্যান্টোনিওর পায়ে সমস্যা দেখা দেয়, যার ফলে ওই 5 ঘন্টার রেস ইয়ান একাই কমপ্লিট করার সিদ্ধান্ত নেয়। তবে গাড়ির টায়ার চেঞ্জ করতে গিয়ে নাট হারিয়ে গেলে সেটি লাগাতে গিয়েই অনেকটা টাইম লেগে যায়। একেবারে 4th পজিশন থেকে তারা 9 পজিশনে এসে দাঁড়ায়। এই পজিশন থেকে তাদের আবারও 4th পজিশনে ফিরে যেতে হবে, যেটা খুবই কঠিন ছিল। তবে ইয়ান জ্যাককে বাকি রেস তার উপর ছেড়ে দিতে বলে, কারণ গ্র্যান্ড ট্যুরিজমো গেমে এই একই ট্র্যাকের মধ্যে সে বহুবার খুবই অল্প সময়ে রেস কমপ্লিট করেছে। এই বলে সে এমন স্পিড এবং অদ্ভুত স্কিল ব্যবহার করতে শুরু করে, খুব সহজেই সে সকলকে পিছনে ফেলে আবারও আগের পজিশনে ফিরে আসে। ফাইনাল রাউন্ড আসার আগে সে আবারও নিকোলাসের মুখোমুখি হয়। অবশেষে অনেকক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইয়ান 3 নম্বর পজিশন থেকে এই লিমন রেস জিতে যায় এবং পৃথিবীর মধ্যে সে প্রথম গেমার হয়ে ওঠে যে প্রফেশনাল রেসারদের হারিয়ে এই খেতাব নিজের নামে করে নেয়। পুরো নিশান টিম এবং তার পরিবার তার সফলতার জন্য প্রচণ্ড খুশি ছিল। সে জীবনে অনেক কষ্ট করেছে এ পর্যন্ত পৌঁছানোর জন্য। অবশেষে তার এতদিনের স্বপ্ন সফল হয়। পৃথিবীর মানুষদের সামনে সে প্রমাণ করে দেয় একজন গেমারও প্রফেশনাল রেসারদের হারাতে পারে। এরপর তারা এই জিতটিকে সেলিব্রেট করে। মুভির শেষে আমরা তার আসল কিছু ছবি দেখতে পাই এবং এখানে জানতে পারি এই মুভির সকল স্টান্ট সে নিজেই করেছে। এছাড়াও প্রায় 200টি রেসে সে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটি রেস শুরু হওয়ার আগে মনকে শান্ত করার জন্য সে মিউজিক শোনে। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল এই মুভির কাহিনী। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রকম এক্সপ্লেনেশন দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।